মুজিব হত্যাকাণ্ড মেজর ফারুক যখন রক্ষীবাহিনীকে ঠেকাতে ব্যস্ত, ততক্ষণে সবটি টার্গেটে বিভিন্ন গ্রুপের ঝটিকা অপারেশন শুরু হয়ে গেছে। মেজর ফারুকের পরিকল্পনা অনুযায়ী আক্রমণকারীরা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ভোর ৫টার মধ্যেই ৩টি টার্গেট ঘেরাও করে ফেলেছে। ১২টি ট্রাক ও কয়েকটি জিপে করে আক্রমণকারী ল্যান্সার ও আর্টিলারির প্রায় ৫০০ জন রাইফেল ট্রপোস ধানমন্ডির আশেপাশে ছেয়ে গেছে। প্রধান টার্গেট ৩২ নং রোডে শেখ সাহেবের বাড়ি। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে আউটার ও ইনার দুটি বৃত্তে ঘেরাও করে ফেলা হয়েছে। মেজর রশিদের নির্দেশে একটি হাউইটজার কামান এনে শেখ সাহেবের বাসার বিপরীতে মাত্র ১০০ গজ দূরে লেকের ওপারে স্থাপন করা হল। বাসার ওপর আক্রমণকারী ল্যান্সারের সৈন্যরা ৫টি ট্রাকে করে এসে একেবারে বাড়ির প্রধান গেইটের কাছে সশব্দে নামতে শুরু করল। গেইটে ঢুকতে গেলে আর্টিলারির প্রহরারত সৈনিকরা তাদের বাধা দিয়ে বসল। এ নিয়ে ওই সময় নিজেদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। একটু আগে মেজর হুদা তার অনুমতি ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেয়ার নির্দেশ দেয়। এই গণ্ডগোল বাধে। গেইটের কাছে গার্ডদের হট্টগোলে শেখ কামাল জেগে যান। তিনি কিছু একটা গণ্ডগোলের আভাস পেয়ে ওপর থেকে স্টেনগান হাতে নিচে রিসিপশন রুমের দিকে ছুটে যান। সেখানে পুলিশের একজন ডিউটিরত অফিসারও ছিলেন। প্রথমে কামাল ভেবেছিলেন হয়তো জাসদ অথবা সর্বহারা গ্রুপের হামলা। কামাল সেখান থেকে সেনারক্ষীদের ব্যবস্থা নিতে বলেন, কিন্তু তারা নীরব থাকে। কামাল এবার আসল ব্যাপার বুঝতে পারেন। তিনি আক্রমণকারী সৈন্যদের উপর গুলি ছুড়ে একজন সেপাই সঙ্গে সঙ্গে নিহত হয়। এরপরই উভয় পক্ষে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এইসব হট্টগোলে শেখ সাহেব জেগে যান। তিনি এই সময় কারো সাথে ফোনেও কথা বলেন। এমন সময় বাসা লক্ষ্য করে বাইরে থেকে আক্রমণকারী সৈন্যরা গুলি বর্ষণ শুরু করে দেয়। তখন সময় আনুমানিক ৫টা বাসা আক্রান্ত হয়েছে দেখে কর্তব্যরত পুলিশরাও পাল্টা গুলি চালাতে থাকে। ওই সময় ছাদের উপর থেকেও গুলির প্রত্যুত্তর দেয়া হয়। উভয় পক্ষে তুমুল গোলাগুলিতে মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এরকম গোলাগুলির মধ্যে শেখ সাহেব অসম সাহসে সশরীরে নিচে নেমে আসেন এবং কর্তব্যরত পুলিশের সাথে কথা বলতে থাকেন। তিনি ধরে নেন এগুলো জাসদ বা সর্বহারা দলের চোরা আক্রমণ। ডিউটিতে রত পুলিশ অফিসার নুরুল ইসলামের ভাষ্য অনুযায়ী বঙ্গবন্ধু মনে করেছিলেন এবার হয়তো তার সাহায্যার্থে আর্মির লোকজন এসে গেছে, তাই তিনি সেম সাইড হয়ে যাবে মনে করে পুলিশকে ফায়ারিং বন্ধ করতে বলেন। এরপর তিনি উপরে চলে যান। পর মুহূর্তে স্টেনগান হাতে শেখ কামাল উপর থেকে নিচে ছুটে আসেন। তিনি গেটের দিকে এগিয়ে গিয়ে আর্মির লোকজনদের ডাকতে থাকেন। হঠাৎ করে আর্মির ৫-৬ জন লোক গেট ঠেলে ছুটে এসে মাত্র কয়েক গজ দূর থেকে কামালের ওপর গুলি বর্ষণ করে গুলিবিদ্ধ হয়ে ওরে বাবারে বলে ছুটে গিয়ে তিনি রিসিপশন রুমে পড়ে যান। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলাকারীরা ডিউটিতে রত ১৪-১৫ জন পুলিশ ও বাড়ির কিছু লোকজনদের ধরে এনে লাইন করে দাঁড় করায় এবং বিক্ষিপ্তভাবে তাদের ওপর গুলি চালায়। একজন পুলিশ সাব ইন্সপেক্টর ঘটনাস্থলেই নিহত হন। টি.এস. মোহিত গুলিতে আহত হন। এ সময় বাড়ির উপরের তলায় ভীষণ গোলাগুলি ও মেয়েদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। একজন ঘাতক শেখ নাসেরকে ধরে উপর থেকে নিচে নিয়ে আসে। তাকে প্রথমে লাইনে দাঁড় করায়। তিনি কাতর কণ্ঠে বলেন, স্যার, আমি রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই। তারা তাকে পাশের বাথরুমে নিয়ে যায় এবং গুলি করে। তিনি পানি পানি করে চিৎকার করছিলেন। তখন ঘাতক আবার তার কাছে যায় এবং পানির বদলে বুলেট বর্ষণ করে। এরপর সব স্তব্ধ হয়ে যায়। এই সময় একজন ঘাতক শিশু রাসেলকে ধরে নিচে নিয়ে আসে। ভীতবিহ্বল রাসেল পি.এস. মোহিতকে চিনতে পেরে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া, ওরা আমাকে মারবে না তো? না ভাইয়া, মারবে না। শিশু রাসেল মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে থাকে। অতঃপর একজন ঘাতক তাকে উপরে নিয়ে যায়। মায়ের কাছে কিছুক্ষণ পরেই বুলেটের একটি বিকট শব্দ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায়। শিশু রাসেলের সকল কাকুতি মিনতি সৈনিকরা এত নির্দয় হতে পারে তা ভাবতেও মনটা বিষিয়ে ওঠে। আধ ঘণ্টার ওপর বাসার উপরে নিচে থেমে থেমে ওখানে বিক্ষিপ্ত গোলাগুলি চলতে থাকে। বহু খাকি ও কালো পোশাকধারী সৈন্য বাড়িতে ঢুকে পড়ে। তারা ছিল আর্টিলারি ও আর্মার্ড কোরের সৈনিক। তারা যার যার মতো আইন হাতে তুলে নেয়। তারা যত্রতত্র ইচ্ছামতো গুলি চালাতে থাকে। উপরের তলায় শেখ সাহেবের সাথে সিডির বারান্দায় দাঁড়িয়ে ঘাতকদের তর্ক বিতর্ক হচ্ছিল। হামলাকারী অফিসারদের নেতা মেজর মহিউদ্দিনকে বঙ্গবন্ধু চড়া সুরে ধমকাচ্ছিলেন। তার ব্যক্তিত্বের কাছে মেজর মহিউদ্দিন দারুণ ঘাবড়ে যায়। আক্রমণ অভিযান যিনি আসে সে আসলে রাষ্ট্রপতিকে ধরে বন্দি করে বাইরে নিয়ে যেতে চাইছিল। এই সময় মেজর হুদাও এসে হাজির হয়। সে কড়া সুরে শেখ সাহেবের সাথে কথা বলে এবং রাষ্ট্রপতিকে তার সাথে নিচে নেমে আসতে বাধ্য করে। তিনি বারান্দার মুখে এসে দাঁড়ান। ঠিক এই সময় মেজর নূর সিডির গোড়ায় এসে উপস্থিত হলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। সম্ভবত শেখ মনিকে হত্যা করে রক্তমাখা হাতে ঘাতক মোসলেম উদ্দিনও এই মুহূর্তে মেজর নূরের পাশে উপস্থিত হয়। দুজনই উত্তপ্ত উত্তেজিত নিচে পড়ে আছে গুলিবিদ্ধ কামালের মৃতদেহ। এবার আর রক্ষা নাই। একজন ঘাতক উচ্চকণ্ঠে চিৎকার করে উঠে, গেট এসেড হিউডা, ওয়াই আর ইউ ওয়াস্টিং টাইম?
পর মুহূর্তেই ঘাতকের স্টেনগান থেকে বেরিয়ে এলো এক ঝাঁক বুলেট। সিডির ধাপে গড়িয়ে পড়লেন মহামান্য রাষ্ট্রপতি। ফিনকি দিয়ে রক্ত ছুটল সিডি বেয়ে। সিডির ধাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এরপর ঘাতকরা দিশেহারা হয়ে উঠে। তারা ছুটে বাড়ির প্রতিটি কক্ষে কক্ষে পাগলের মতো গুলি ছুটতে থাকে। নিহত হন বাড়ির প্রতিটি সদস্য। বেগম মুজিব, শেখ নাসের, শেখ কামাল, মিসেস কামাল, শেখ জামাল, মিসেস জামাল, মাস্টার রাসেল। ঘরের ভেতর পরিবারের কেউ আর জীবিত রইল না। ৩২ নং রোডের মর্মান্তিক হত্যাকাণ্ডে বাড়ির উপরের তলায় নিহত হন বেগম মুজিবসহ ৫ জন। সিডিতে রাষ্ট্রপতি মুজিব, নিচ তলায় শেখ নাসের, শেখ কামাল ও জনৈক পুলিশ ইন্সপেক্টর। এদের সবাইকে সরাসরি গুলি করে হত্যা করার পিছনে মেজর নূর, মেজর হুদা ও মেজর পাশা প্রত্যক্ষভাবে জড়িত এবং মোসলেম উদ্দিন ও কর্নেল জামিলকে গুলি করা হয়। বাসার বাইরে জওয়ানরা হত্যাকাণ্ডে বিশেষ আগ্রহী ছিল না। তারা বাসার উপর ঢালাও ফায়ারিংয়ে অংশ নেয় এবং হুকুম তামিল করে অভ্যুত্থানের প্রধান নায়ক মেজর ফারুক এবং মেজর রশিদ মুজিব হত্যাকাণ্ডের ওই মুহূর্তের প্রসঙ্গটি এড়িয়ে যেতে চান। তারা বলেন, যেহেতু বাসায় আক্রমণের সময় আমরা সশরীরে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, সেহেতু স্বচক্ষে কিছু প্রত্যক্ষ না করে প্রকৃত ঘটনার বিবরণ দেয়া বোকামিরি। নামান্তর শোনা কথা সবসময়ই অতিরঞ্জিত হবে। আমরা সবাইকে একই কথা বলেছি, কিন্তু তবু কিছু লেখক আমাদের উদ্ধৃতি দিয়ে মিথ্যা খবর তৈরি করেছে। তবে মেজর ফারুক আমাকে জানালেন, মেজর মহিউদ্দিন শেখ সাহেবকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বারবার অনুরোধ করে, কিন্তু তিনি বড় কথা বলে সময় ক্ষেপণ করতে থাকেন। মহিউদ্দিন তাকে কয়েকটি টেলিফোন করারও সুযোগ দেয়, কিন্তু কামাল খামাখা উত্তেজিত হয়ে হঠাৎ গুলি বর্ষণ শুরু করে। এতে আমার একজন সোলজার নিহত ও কয়েকজন আহত হয়। এরপর আমাদের লোকজন তাদের উপর গুলিবর্ষণ করে যোগ্য জবাব দিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে শেখ সাহেব গুলিতে নিহত হন। বাসার ভেতরে অনুষ্ঠিত রক্তাক্ত হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যে বিভিন্নজন বিভিন্ন সূত্র থেকে নিয়ে বিভিন্নভাবে পত্রপত্রিকায় আবেগময় ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু প্রায় সব অতিরঞ্জিত বর্ণনায় ভরপুর। শেখ সাহেবের বাসার ভেতরে অভিযানে দুজন অফিসার জড়িত ছিলেন, মেজর মহিউদ্দিন আর্মার্ড এবং মেজর হুদা। মেজর হুদা আক্রমণের প্রথম থেকেই প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার সাথে আমার আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়। তিনি এভাবে ঘটনার বিবরণ দিলেন। আসুন ওই শ্বাসরুদ্ধকর মুহূর্ত থেকে ঘটনা কিভাবে গড়িয়ে গেল প্রত্যক্ষদর্শী মেজর হুদার মুখ থেকেই শোনা যাক। মধ্যরাতে মেজর ফারুক আমাদের অপারেশন ব্রিফিং দেন। পরিকল্পনা অনুযায়ী আমরা ভোর ৫টার মধ্যে ৩২ নং রোডের বাসার চতুর্দিকে অবস্থান নেই। তবে আমি একটু আগেই পৌঁছে যাই গার্ডদের সাথে কথা বলার জন্য। বাসার গেইটের সেন্ট্রি ডিউটি করছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির সৈনিকরা। তারা আমাকে চিনত। আমি অগ্রসর হয়ে তাদের বললাম, দেখ ভাইরা, সরকার পরিবর্তন হয়েছে। শেখ মুজিব এখন আর প্রেসিডেন্ট নন। তাকে আমরা বন্দি করে নিয়ে যাব। আমাদের সাথে মেজর ডালিম, মেজর পাশাও আছে। বলা বাহুল্য, আমরা তিনজনেই ওই রেজিমেন্টের পুরানো অফিসার। ডালিম কমান্ডিং অফিসার ছিলেন, আমি ছিলাম অ্যাডজুটেন্ট। আমার কথায় তারা সবাই রাজি হয়ে গেল। আমি তাদের শান্ত থাকতে নির্দেশ দিলাম। আমার অনুমতি ছাড়া এখন থেকে কেউ যেন বাসার ভেতরে না ঢুকে। এই বলে আমি রোডের পাশে একটি মেশিনগান স্থাপন করতে যাই। এরই মধ্যে মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বেঙ্গল ল্যান্ড সারের সৈন্যরা বাসায় পৌঁছে ভেতরে ঢুকতে চেষ্টা করলে তাদের মধ্যে জোর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের চিৎকারে শেখ কামাল সতর্ক হয়ে ওঠেন এবং দোতলা থেকে ছুটে নিচে রিসিপশন রুমে অটোমেটিক রাইফেল নিয়ে অবস্থান নেন। সৈন্যরা বাসা আক্রমণ করতে এসেছে টের পেয়ে তিনি তাদের উপর গুলিবর্ষণ করেন। এতে সৈন্যদের একজন নিহত ও কয়েকজন আহত হয়। দোতলার উপর থেকেও একই সময় প্রবল গুলিবর্ষণ হতে থাকে। তাদের গুলির প্রত্যুত্তরে উপস্থিত সৈন্যরা সঙ্গে সঙ্গে তার দিকে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রবল গুলিবর্ষণে রিসিপশন রুমে শেখ কামাল মারা পড়েন। তার সাথে একজন পুলিশ ডি.এস.পি ও মারা যান। প্রবল গোলাগুলিতে উভয় পক্ষে লোকজন হতাহত হয়। গোলাগুলি বন্ধ হলে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং খোলা গেইট দিয়ে দোতলায় বাসার ভেতর প্রবেশ করি। আমি দোতলার সিডির ধাপে এসে দেখি শেখ মুজিবুর রহমান সিডি দিয়ে নেমে আসছেন। আমাকে দেখেই তিনি চিৎকার দিয়ে ওঠেন, তোরা কি চাস? তোরা কি করতে চাস? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। শেখ সাহেব আরও রেগে যান, তুই আমাকে মারতে চাস? কামাল কোথায়? তোরা কামালকে কি করেছিস? স্যার, কামাল তার জায়গায় আছে, আর আপনি তুই করে বলবেন না? আপনি বন্দী, আপনি চলুন এবার। শেখ সাহেব গর্জন করে উঠলেন, কি তোদের এত সাহস? পাকিস্তান আর্মি আমাকে মারতে পারেনি। আমি জাতির পিতা, আমি বাঙালি জাতিকে ভালোবাসি, বাঙালি আমাকে ভালোবাসে, কেউ আমাকে মারতে পারে না। বেশ কিছুক্ষণ তিনি আবোল তাবোল বকতে থাকেন। তখন আমি বললাম, স্যার, এসব নাটকীয় কথাবার্তা রাখুন, আপনি চলুন আমার সাথে, আপনি বন্দী। শেখ সাহেব এবার নরম হয়ে আসেন, বলেন, তোরা আমাকে এইভাবে নিয়ে যেতে চাস? আমার তামাক আর পাইপটা নিতে দে।
এই বলে তিনি তার শয়নকক্ষের দিকে পা বাড়ান। আমিও তার পেছন পেছন যাই। মেজর মহিউদ্দিনও সাথে। আমার হাতে তার তামাকের টিন ও দিয়াশলাই নেই। তখন তাকে আর কোনো টেলিফোন করতে বা সময়ক্ষেপণ করতে দেই নাই। কথাবার্তায় মাত্র মিনিট তিনেক সময় নষ্ট হয়। কামরা থেকে বেরিয়ে তাকে নিয়ে আমি সিডির বারান্দার মুখে উপস্থিত হই। তিনি সামনে, আমি তার একটু পিছনে। বা পাশে মেজর মহিউদ্দিন ও দু-তিনজন সেপাই আমার পিছনে। বারান্দায় নামতে এক পা দিতেই পেছন দিকের সিডি সংলগ্ন রুমের করিডোরে ঘরের ভেতর থেকে কেউ রাইফেল থেকে আচমকা গুলি ছোড়ে। আমার ঠিক পেছনে দাঁড়ানো সেপাই আহত হয়ে পড়ে যায়। আমি মেঝেতে শুয়ে পড়ে। পজিশন নেই। শেখ সাহেব দাঁড়িয়েই থাকেন সিডির নিচে। ৬-৭ ফুট দূরে দাঁড়িয়েছিল কয়েকজন কালো উদি পরা সৈনিক। তারাও সঙ্গে সঙ্গে সামনে থেকে এক ঝাঁক গুলিবর্ষণ করে গুলি শেখ সাহেবের বুকে আঘাত হানে। তিনি সঙ্গে সঙ্গে ধপাস করে সিডির উপর পড়ে যান। সৈন্যরা কামরা লক্ষ্য করে আরও গুলি ছুড়লের পরপরই ঘরের ভেতরে বাইরে এলোপাতাড়ি বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। ঘটনাটা ঘটে গেল আমার চোখের সামনে একেবারে অপ্রত্যাশিতভাবে। আমি নিজেই ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই। শেখ সাহেব তখন মৃত। তার বুক থেকে সিডি বেয়ে প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে। তাকে ওই অবস্থায় রেখে আমি নিচের দিকে যাই। দেখি সবাই ভয়ে উত্তেজনায় কাঁপছে। আমি তখন কি করি বুঝে উঠতে পারছিলাম না। যে সৈনিকটি আহত হয়েছিল তাকে ধরাধরি করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলাম। ওই সময় বাসার একজন কাজের ছেলের গায়েও গুলি লাগে। তাকেও হাসপাতালে পাঠালাম। আমি নিচের দিকে তাদের একটু দেখতে গেলাম। এমন সময় দোতলার ওই রুমের জানালা থেকে হঠাৎ আবার এক ঝাঁক গুলিবর্ষণ করা হল। এতে গেটের কাছে দাঁড়ানো বেশ কজন সৈনিক আহত হল। সঙ্গে সঙ্গে আবার চতুর্দিকে গুলিবর্ষণ শুরু হয়ে গেল। সৈন্যরা উত্তেজিত হয়ে উঠল। একজন সৈনিক সাহসে ভর করে দোতলায় শয়নকক্ষের ওই কামরার জানালার ধারে পৌঁছে তাজা গ্রেনেড নিক্ষেপ করল। এরপর সব শান্ত হয়ে এল। কিছুক্ষণ পর আমরা কামরাটির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। সেখানে দেখি গ্রেনেডের আঘাতে কামরার ভেতরে জড়ো হওয়া সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, বেগম কামাল ও বেগম জামাল। জামাল গুলিবর্ষণ না করলে এরা সবাই রক্ষা পেয়ে যেত, কারণ শেখ সাহেব মারা যাওয়ার পর এরা সবাই কামরার ভেতর জীবিতই ছিলেন। গোলাগুলিও বন্ধ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে এভাবে ঘটনাগুলো ঘটে গেল বলা যেতে পারে সম্পূর্ণ আকস্মিকভাবে। এবং কামাল, জামালের হটকারিতায় আমরা এভাবে তাদেরকে মারতে চাইনি। হুদা আরও বললেন, মেজর নূর সম্পূর্ণ ঠান্ডা মাথায় শেখ সাহেবকে গুলি করেছে বলে যেসব সংবাদ আমাকে উদ্ধৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, এসবই সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মেজর নূর বাসার বাইরে মিরপুর রোডের রক্ষা ব্যবস্থায় ছিলেন। তাকে এই সময় ঘটনাস্থলে দেখেছি বলে মনে হয় না। এমনকি কোনো বইতে রিসালদার মোসলেম উদ্দিন শেখ সাহেবকে গুলি করেছিল বলে উল্লেখ করা হয়েছে। আসলে সেও ওই সময় ঘটনাস্থলে ছিল না। মৃত্যুর সময় আমি শেখ সাহেবের পাশে ছিলাম। ওরা থাকলে তো আমার চোখে পড়া উচিত ছিল। যারা সিডির নিচ থেকে গুলি বর্ষণ করে তারা আর্মার্ড করে সৈনিক ছিল। একজন নখ ছিল, তবে তাকে আমি চিনি না। তারা সিডির উপর করিডোর থেকে গুলি হওয়ায় ভীতসন্ত্রস্ত হয়ে ব্যালান্স হারিয়ে শেখ সাহেবের প্রতি গুলি বর্ষণ করে বলেই আমার মনে হয় আমি শেখ সাহেবের বা পাশে ছিলাম। ব্রাসফায়ারে আমরাও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। শেখ সাহেবের বাসায় অপারেশনের সময় মোট ৩ দফায় গোলাগুলি হয়। প্রথমবার গেইটে ঢুকবার সময় শেখ কামালের সাথে, দ্বিতীয়বার দোতলার সিডির মুখে এখন শেখ সাহেব নিচে নেমে আসছিলেন, তৃতীয়বার দোতলার রুম থেকে যখন শেখ জামাল গুলিবর্ষণ করে এতে বেশ কজন সেপাই হতাহত হয়, তখন আবার গোলাগুলি শুরু হয়। রুমের ভেতর গ্রেনেড নিক্ষেপ করা হয়। শেখ নাসের মারা যান নিচে অন্য একটি কামরায় আলাদাভাবে। তিনি কামরা থেকে বোধহয় মুখ বের করেন। সঙ্গে সঙ্গে তার উপর গুলি বর্ষণ করা হয়। আমি দেখিনি, মনে হয় তিনি পরে বাথরুমে ছুটে গিয়ে সেখানেই মৃত্যুমুখে পতিত হন। ওই মুহূর্তে যুদ্ধ উন্মাদনায় সৈন্যরা বিভিন্ন রুমে ছুটে গিয়ে গুলি ছোড়ে, কিন্তু একটি রুম ছাড়া অন্যগুলোতে কেউ ছিলেন না। কর্নেল জামিল মারা যান বাসা থেকে সামান্য দূরে সোবহানবাগের দিকে যে রোড ব্লক ছিল সেখানে। তাকে বাধা অতিক্রম করে অগ্রসর না হওয়ার জন্য সৈন্যরা নির্দেশ দেয়। তিনি না থেমে গাড়ি থেকে নেমে বরং উত্তেজিত হয়ে গালাগালি দেন। এমতাবস্থায় তার মাথায় গুলি করা হয়। পরে গাড়িটি ঠেলে শেখ সাহেবের বাসায় আনা হয়। কেউ কেউ বলেছে মেজর নূর তাকে গুলি করেছে, তবে আমার তা মনে হয় না। শেখ সাহেবের বাসভবনে অনুষ্ঠিত হত্যাকাণ্ডের যারা প্রত্যক্ষদর্শী তারা কেউ ভালোভাবে মুখ খুলতে নারাজ। অভ্যুত্থানের অন্যতম নায়ক ও প্রধান প্রত্যক্ষদর্শী মেজর বজলুল হুদা বুকে হাত দিয়ে আমাকে ওই সময় ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক তথ্যই দিয়েছেন বলে আবেগভরে জানালেন। তথ্যসূত্র ৩টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। লেখক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হামিদ। পৃষ্ঠা নং ৩৪। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।